Hi, we are back with another video. ডিসকাস করব চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচেস নিয়ে, অর্থাৎ ইন্টার মিলান বার্সেলোনার প্রিভিউ এবং পিএসজি এবং আর্সেনাল ম্যাচের রিভিউ নিয়ে। লেটস গেট স্টার্টেড। হাই গাইস, তো আজকে আমরা দেখেছি গতকালের ম্যাচে যে পিএসজি কীভাবে 1-0 গোলে ম্যাচটা জিতে বেরিয়ে যায় আর্সেনালের কাছে, এবং ম্যাচটা যথেষ্ট ভালো খেলে বেরোয় পিএসজি। তো এবার পিএসজি যেহেতু মাত্র 1-0 গোলে জিতেছে, তো সেক্ষেত্রে সেকেন্ড লেগে অনেক কিছু হতে পারে। তো এটা একটা বড় বিষয়, তো সেই বিষয় নিয়ে বলবো। তো প্রথমে যদি আমরা লাইন আপের দিকে নজর দিই, তো আর্সেনাল কিন্তু আজকে মেকশিফট স্ট্রাইকার মেরিনোকে খেলায়নি। মেরিনো কিন্তু মিডফিল্ডেই যথাক্রমে মানে যথারীতি খেলেছে আর কি। তো এবং তার সঙ্গে যদি স্ট্রাইকার হিসেবে দেখি, তারা কিন্তু ট্রোসার্ডকে খেলিয়েছে অ্যাজ এ ফলস নাইন বা স্ট্রাইকারই যা খুশি বলা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ডিফেন্সে নর্মালি যেরকমভাবে সেমিফাইনাল খেলেছিল সেইভাবেই কিন্তু তারা স্টার্ট করেছে। অর্থাৎ রিয়েল মাদ্রিদের সাথে যেটা খেলেছিল কোয়ার্টার ফাইনালে, সেই ডিফেন্সই কিন্তু স্টার্ট করিয়েছে। সুতরাং আর্সেনালের ডিফেন্স এবং লাইন আপ নিয়ে সেরকম কিছু বলার নেই। উল্টো দিকে যদি আমরা পিএসজিকেও দেখি, তো পিএসজি কিন্তু যথাক্রমে কেভারাস্কেলিয়া এবং ডেমবেলে এবং ডুয়ে ত্রিফলা দিয়ে শুরু করেছিল অ্যাটাকিং থার্ডে। এবং যদি আমরা ডিফেন্সে দেখি, তারাও ডিফেন্সেও সেরকম কিছু চেঞ্জ করেনি। মার্কেনিয়স, মেন্ডেস, পাচো এবং রাইট ব্যাকে হাকিমিকে আমরা দেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে মিডফিল্ডে আমরা জন এভেজ, ফ্যাবিয়ান রুইজ এবং ভিটিনিয়াকে দেখেছি। তো ম্যাচে ডেমবেলে একমাত্র গোলটা করে কেভারাস্কেলিয়ার অ্যাসিস্টের মাধ্যমে মাত্র 4 মিনিটের টাইমে। তো এই ছিল ম্যাচের মোটমাট কথা। এবার বাকিটা শুরু করবো আমরা প্রত্যয়। হ্যাঁ, তো ম্যাচের হাইলাইটস বলতে সবার আগে আমরা যে 4 মিনিটের মাথায় ডেমবেলে আর্লি গোল, যেটার অ্যাসিস্ট ছিল কোয়ারাটস্কেলিয়া, সেটা তো বললামই। তার পাশাপাশি 47 মিনিটসে মিকেল মেরিনোর যে অফসাইড গোল, সেটা নিয়েও পরে আলোচনা করব। এবং সবার শেষে ম্যান অফ দ্য ম্যাচ যে হয় যে ভিটিনা, সেটাই আর কি হাইলাইট। তো আমরা এরপরে একটু স্ট্যাট নিয়ে আলোচনা করি যে দুটো টিমই মোটামুটি মানে কি বলবো, যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। কারণ দুজনেরই সরি, আর্সেনালের কি বলে পজিশন হচ্ছে 48%, যেখানে পিএসজি ছিল 52%। আর্সেনাল এর এক্সজি ছিল 1.63, যেখানে পিএসজি 1.16 অর্থাৎ 16। এবং আর্সেনাল শট রাখে, টোটাল শট হচ্ছে 10টা, যেখানে পিএসজি 11টা। আর্সেনালের শট অন টার্গেট 5টা এবং পিএসজির শট অন টার্গেট 4টে। আর্সেনাল বিগ চান্সেস ক্রিয়েট করে 3টে, পিএসজি 2টো। এবং তার পাশাপাশি আর্সেনালের পাসিংয়ের অ্যাকিউরেসি হচ্ছে 84%, যেখানে পিএসজি হচ্ছে 86%। তো এটা হচ্ছে ম্যাচের স্ট্যাট এবং হাইলাইটস নিয়ে আলোচনা করা। এবার আমরা ডিপ অ্যাপ্রোচ করবো। তার আগে আমরা একটু জানি, মানে বলতে চাই যে মিকেল মেরিনোর অফসাইড নিয়ে একটু কথা বলতে চাই। যে মিকেল মেরিনো অফসাইডটা অ্যাকচুয়ালি আর্সেনালের রিসেন্ট টাইমে যেরকম, মানে এই সিজন যেরকম পারফরমেন্স দিচ্ছে আর্সেনাল, অর্থাৎ গোলগুলো যে পজিশন থেকে করছে সেগুলো মোটামুটি সব কটাই সেট পিস। তো সেট পিস থেকে গোল করার কারণে আর্সেনাল অলরেডি নিজের নাম উপাধি দিয়ে, মানে উপাধি পেয়ে গেছে যে সেট পিস এফসি। ইয়েস। তো সেটাই কালকে আবার একবার জাস্টিফাই করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত নিজেদের মানে অ্যাকচুয়ালি আর্সেনালের যে আমরা প্রতিবাদ দেখেছি, আর্সেনাল যখন ফ্রি কিক অথবা কর্নার পায়, তখন আর্সেনালের কোচের পাশাপাশি যে ফ্রি কিক স্পেশালিস্ট যে কোচ থাকে, সে হচ্ছে পিচের ধারে এসে বিভিন্ন রকম ইনস্ট্রাকশনস দেয়। তো কালকেও সেরকমই একটা ইনস্ট্রাকশন দিয়েছিল, যার কারণে আমরা ফার্স্টে দেখছিলাম যে সবকটা প্লেয়ারই আর্সেনাল অ্যাকচুয়ালি, মানে ডেক্লান রাইস যখন 47 মিনিটসের মাথায় ফ্রি কিক পাচ্ছে, তো সমস্ত প্লেয়ারই পিএসজির যত ডিফেন্ডার এবং যত প্লেয়ার ছিল ডিফেন্স লাইনে, তাদের পেছনে মানে একদম অফসাইড অফসাইড পজিশনে দাঁড়িয়েছিল। এবার তারপর তারা যেই রেফারি হুইসেল দেয়, তো তারা সঙ্গে সঙ্গে এগিয়ে আসে এবং ভিড়ের মধ্যে মিশে যায়। তো এটাই আর কি তাদের মনে হয় যে ব্যাকফায়ার করেছে নিজেদের ট্যাকটিক্স। যদিও গোল হয়েছিল সেই ট্যাকটিক্স ওয়াইজ, কিন্তু সেটাই ব্যাকফায়ার করে যে তাদের অফসাইড পজিশনে তাদের অফসাইডে ফেলে দেয়। ঠিক কিনা? একদমই তাই। ম্যাচটায় যখন ফ্রি কিকটা হয়, তখনই দেখেছি অ্যাকচুয়ালি তারা একটা রেলগাড়ি বা ট্রেনের মতো একসাথে চলে আসছিল পুরো লাইন ধরে। হুম এবং হুম হুম সেরকমভাবেই হঠাৎ করে কারোর না কারোর মাথায় একটা বলটা পড়বেই। আর যেখানে হাইট হুম 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 অ্যাডভান্টেজ আর্সেনালে সবসময় বেশি থাকে, মিকেল মেরিনো বলা যায়, তারপরে স্যালিবা বলা যায়, তো এরা তো থাকেই। গ্যাব্রিয়েল না থাকার জন্য আর একটা ডিসঅ্যাডভান্টেজ থাকছেই আর্সেনালে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, এটা গত কোয়ার্টার ফাইনাল থেকেই হুম হুম। রয়েছে। তো এটা একটা বড় বিষয়। তো ফ্রিকিকে অ্যাডভান্টেজ তো আছে, এর পরের লেগেও ইনফ্যাক্ট হ্যাঁ, ফ্রিকিকে তারা অ্যাডভান্টেজেই থাকবে। একদমই। তো সেই কারণে অ্যাকচুয়ালি পিএসজি বরাবরই যেটা ট্রাই করছিল, সেটা হচ্ছে বক্সের সামনে কোনো রকম রাফ ট্যাকেল অথবা কোনো কি বলবো যে রেকলেস ট্যাকেলস, যার কারণে হচ্ছে ফ্রি কিকটা দেওয়া যায় অপোনেন্টের মানে আর্সেনালকে, অথবা কোনো রকমের কর্নার বাঁচানো, এই জিনিসগুলো ট্রাই করছিল। যদিও ম্যাক্সিমাম টাইমে, অর্থাৎ কি বলবো যে 3টে কর্নার আর্সেনাল আদায় করে নেয়, তা সত্ত্বেও
কিন্তু পিএসজি যথেষ্ট ঠান্ডা মাথায় খেলেছে, যার কারণে তারা সেট পিস থেকে গোল করার সেরকম মানে কি বলবো দুর্ভাগ্য তাদের হয়নি, গোল খাওয়ার অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপর আমরা একটু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি, অর্থাৎ অ্যানালাইসিস। তো পিএসজির যে অ্যাপ্রোচ ছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করি, তো তুই বল ফার্স্টে। পিএসজির যে ব্যাপারটা সেটা হচ্ছে পিএসজি প্রথম থেকেই তো মানে যে কোনো টিমের এগেনস্টে যখন খেলছে পিএসজি যেহেতু স্পিডি ফরওয়ার্ড আছে এবং ইনফ্যাক্ট শুধু ফরওয়ার্ড নয়, তাদের পুরো টিমটাই স্পিডের উপর ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে তারা কিন্তু হাই প্রেস করতে একদমই পিছপা হয় না। তো সেক্ষেত্রে আর্সেনালের যে লো ব্লক বলা যায় বা আর্সেনালের যে একটা খেলার রিদিম বলা যায়, সেই জিনিসটাকে কিন্তু প্রথম থেকেই ব্রেক করার ট্রাই করছিল পিএসজি এবং 4 মিনিটের মাথায় যথাযথভাবে সফলও হয়ে যায়। তো এটা একটা সবচেয়ে বড় পজিটিভ সাইন পিএসজি, অর্থাৎ লুইস এনরিকের পিএসজিকে যদি আমরা দেখি তো। আর তারা খুব ফাস্ট পাসিং খেলে, ফাস্ট ট্রানজিশনে যায় এবং খুব দারুণভাবে বল প্রোগ্রেশনে মানে প্রোগ্রেশন করে অ্যাকচুয়ালি। তো যেটা কিনা আর্সেনালকে মানে আর্সেনালের ডিফেন্স ভেদ করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে কাজে লেগেছে এবং তারা কিন্তু ফোর্সড এরর প্রচুর করেছে, যে কারণে পিএসজির যে ফাস্ট পাসিং বা ফাস্ট পেনিট্রেশন সেগুলো কিন্তু আর্সেনালের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে ডিফেন্ড করা। তো এরকমভাবেই আর্সেনাল কে প্রথম থেকেই চাপের সৃষ্টি করার কারণে আর্সেনাল কিন্তু নিজেদের মানে রিদিম কখনোই খুঁজে পায়নি সেভাবে। তো সেই জন্য তাদের যে মেন ট্যাকটিক সেটা থেকে বেরিয়ে গিয়ে তাদের কিন্তু আউট ওয়াইড হিসাবে প্রেশার মানে তাদের অ্যাটাক করতে হয়েছে। যে যদিও সেকেন্ড হাফে যথেষ্ট ভালো স্টার্ট করে আর্সেনাল এবং সেকেন্ড হাফ থেকে যথেষ্ট অ্যাপ্রোচ দেখায়, কিন্তু তা সত্ত্বেও এই ম্যাচটার একটা হয়েই যায়, মোটামুটি বলা যায় ভাগ্য নির্ধারণ হয়েই যায়। এছাড়া আরও কিছু আছে একদমই। তো প্রত্যয়। হ্যাঁ, আমি বলছি। তো তার পাশাপাশি আর্সেনালের যাকে প্রচণ্ডভাবে মিস করছিল মিকেল আর্টেটা, সেটা হচ্ছে থমাস পার্টে। কারণ থমাস পার্টে কি বলবো যে ডিসিপ্লিনারি কারণে আগের ম্যাচে ছিল না। তো তার কারণে হচ্ছে আর্সেনালকে নিজের ডিফেন্স নামাতে হয়, সরি মিডফিল্ড নামাতে হয় আর্সেনালকে। এক নম্বর হচ্ছে ডেকলান রাইস, কি বলে মার্টিন অডেগার্ড এবং তার পাশাপাশি মিকেল মেরিনো, এই তিনজনকে। কিন্তু এদের মধ্যে কেউই তেমনভাবে ফিজিক্যালিটি প্রোভাইড করতে পারেনি আর্সেনালকে। তো তার কারণ হচ্ছে অপোনেন্টে কি বলবো পিএসজির যে জোয়াও নেভেস, ফাবিয়ান রুইস এবং তার পাশাপাশি ভিটিনা ফিজিক্যালি মানে ফিজিক্যালিটি এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন মেনটেন রাখে মিডফিল্ডে, এবং তার কারণে তারা মিডফিল্ডে ডমিনেট করে এবং কন্ট্রোল করে। এইখানে হচ্ছে মানে অ্যাকচুয়ালি যে ফার্স্ট গোলটা ক্রিয়েট হয় সেখানকার মেন রিজনও ছিল হচ্ছে মিডফিল্ডের যে একদম কি বলবো যে ফার্স্টে ফ্লুইড ট্রানজিশন সেটাই। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে থমাস পার্টি না থাকায় সেটাই আর কি যে আর্সেনাল নিজের ডিফেন্সেও আর কি মানে অ্যাকচুয়ালি ডিফেন্সেও যে কি বলবো যে পিভাট রোল প্রোভাইড করা সেটা করতে পারছিল না একদমই একদমই। আচ্ছা, নেক্সট আমরা পিএসজির যে ডিফেন্স নিয়ে সেটা একটু আলোচনা করি। কারণ পিএসজি কালকে লুইস এনরিকে কি করেছিল না, ডিফেন্স প্রচন্ড কম্প্যাক্ট রেখেছিল, যে ডিসিপ্লিন ডিফেন্স করছিল পিএসজি, যার কারণে হচ্ছে আর্সেনাল বরাবরই মানে কি বলবো সেন্ট্রাল দিয়ে পেনিট্রেট না করতে পারায় তাদের হচ্ছে উইং এর দিকে বেশি মানে বরাবর অগ্রসর হতে হয়। এবং তার কারণ হচ্ছে মানে যেটা হচ্ছে লুইস এনরিকের অ্যাকচুয়াল ট্যাকটিক্স ছিল যে পিএসজি সরি আর্সেনালকে ওয়াইডে ঠেলে দেওয়া। এর পাশাপাশি আমরা লুইস এনরিকের আন্ডারে ডেম্বেলের যে ফ্রিডম, যে পিচের ওপর ডেম্বেলে এক সময় দেখছি আমরা লেফট উইং খেলছে, স্টার্ট করছে লেফট উইং দিয়ে, তারপর রাইট উইং, তারপর সেন্টার ফরওয়ার্ড, তারপর এএমএফ, তারপর ইভেন ডিএমএফ অব্দি নেমে আসছে। এই যে এই ফ্লুইড, এই যে মানে এই একটা হোল প্লেয়ার টাইপের একটা পারফরমেন্স মানে কি বলবো প্লে স্টাইল, এটা আমরা একদমই পারফেক্টলি এক্সিকিউট করতে দেখেছি ডেম্বেলেকে লুইস এনরিকের আন্ডারে। আর সেটার কারণে কালকের গোলটাও ডেম্বেলে বলতে গেলে অসাধারণ একটা গোল করেছে। ফার্স্ট টাচ একটা হ্যাঁ একদমই ফার্স্ট টাইম ফিনিশ করেছে, যেটা কিনা পোস্টে লেগে গোল ঢোকে এবং সেটা যথেষ্ট ডিস্টেন্স ছিল বাইরে। এবং কোয়ারাটস খেলিয়া যেভাবে সাইড দিয়ে ঢুকে মানে কি বলবো যে ইনসিসিভ রান ভেতরের দিকে ঢুকে, যেখানে ও মাইনাস করে গোল পাসটা, যেখানে ডেম্বেলেকে দেখে এবং ডেম্বেলে সেখানে পুরোপুরি ফ্রি ছিল। ডেম্বেলেকে থমাস পার্টে না থাকার কারণে কি জানি না, কিন্তু ডেম্বেলে একেবারে ফ্রি ছিল। যেটা আমি বলছি যে হোল প্লেয়ার মানে যাকে মার্ক করা খুবই চাপের, কারণ ডেম্বেলেকে যদি যে প্লেয়ার দিয়ে মার্ক করবে সেই প্লেয়ার দিয়ে মার্ক করলে তার পেছন দিক দিয়ে মানে অ্যাকচুয়ালি সেই প্লেয়ার নিজের পজিশন থেকে সরে আসবে অ্যাকচুয়ালি। মানে ডেম্বেলেকে যদি ডেম্বেলে যদি লেফট উইং শুরু করে, তার মানে কি বলবো যে আর্সেনালের রাইট ব্যাক সে হচ্ছে ডেম্বেলেকে মার্ক করছে। এখন ডেম্বেলে লেফট উইং থেকে আস্তে আস্তে যদি সেন্টার ফরওয়ার্ড বা রাইট উইংয়ে সরে যায়, তাহলে তার পাশাপাশি যে মার্কিং এর যে পজিশনটা ছিল, যে প্লেয়ারটা অর্থাৎ রাইট ব্যাক মার্ক করছিল, সেও আস্তে আস্তে ওখানে চলে যাবে, অর্থাৎ রাইট ব্যাকের পজিশনটা পুরো ফাঁকা হয়ে যাবে। এরকমই ব্যাপার ছিল, যার কারণে
কারণ হচ্ছে কালকে গোলটা ডেম্বেলে ক্রিয়েট করতে মানে ডেম্বেলে কি বলবো স্কোর করতে পেরেছে। ফিনিশিং নিয়ে তো যথেষ্ট মানে কি বলবো তারিফ করতে হয়। এবং তার পাশাপাশি ডেম্বেলে একটা কথা বলা উচিত যে 45 ম্যাচেসে 45 গোলস অ্যান্ড অ্যাসিস্ট অর্থাৎ জিএনএ প্রোভাইড করেছে ডেম্বেলে। অর্থাৎ 2025-এ ডেম্বেলে ওয়ান অফ দ্য বেস্ট ফর্ম, মানে তোর কি বলবো যে ফর্ম অফ হিজ লাইফ অর্থাৎ ড্রিম ফর্মে আছে ডেম্বেলে, ঠিক কিনা? একদমই তাই। আচ্ছা, এর পাশাপাশি আর একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে ডোনারুমার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে যেহেতু গতকাল ডেজিরে ডুয়েকে স্টার্ট করায়, তো সেক্ষেত্রে কিন্তু রাইট উইংয়ে কিন্তু ডেম্বেলেকে আমরা সেইভাবে দেখতে পাইনি। ডেম্বেলে মেনলি কিন্তু সেন্ট্রাল দিয়েই মানে অপারেট করেছে পুরোটা যদি আমরা দেখি। তো সেক্ষেত্রে যেটা সুবিধা হয়েছে ডুয়েকে স্টার্ট করানোর জন্য, তারা কিন্তু অ্যাকচুয়ালি ডবল স্ট্রাইকার হিসাবে গেছে। তো যে কারণে আর্সেনালের মার্ক করতে কিন্তু আরও একটা প্রবলেম হয়েছে। তো এটা একটা খুব দারুণ ট্যাকটিক্স ছিল লুইস এনরিকের। তো এই জন্যই আর কি বলবো, এটা দারুণ ছিল। আর ডোনারুমার যে কথা যদি বলি পিএসজি, তো অবশ্যই তাই। ডোনারুমার কিছু দারুণ দারুণ সেভ আমরা দেখেছি। তো ডোনারুমা জাস্ট আগের মানে ডোনারুমা এমনি আমরা দেখেছি ভালো গোলকিপিং করে, যথেষ্ট ডোনারুমা বরাবরই ভালো গোলকিপার। হ্যাঁ, হ্যাঁ, ডোনারুমাকে এর আগেও আমরা সেই ইউরোতে সেই ইটালির হয়ে এরকম একটা পারফরমেন্স দিতে দেখেছিলাম ইউরো ক্যাম্পেনে, ঠিক কিনা? যেখানে হচ্ছে একা দায়িত্ব নিয়ে ম্যাচ জেতানো থেকে শুরু করে পেনাল্টি সেভ করা এবং তার পাশাপাশি ফাইনালে নিজের টিমকে জেতানো। তো সেরকমই একটা পারফরমেন্স 2025-এ ডোনারুমা দিচ্ছে, যার একটা মানে কি বলবো একটা মানে পারফরমেন্স এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যেটা ছিল সেটা গতকালও ছিল। একদম একদম। হ্যাঁ, তো ডোনারুমা কালকে মানে স্ট্যাট ওয়াইজ 5টা সেভ দেয়, যেগুলোর মধ্যে 3টে ক্রুশিয়াল সেভ, মানে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সেভ দেয় এবং তার পাশাপাশি 13 বার রিকভারি করে। তো ডোনারুমার একটা অস্বাভাবিক ভালো পারফরমেন্স, যেখানে আমরা সবাই ভেবেছিলাম হয়তো ডোনারুমাই ম্যান অফ দ্য ম্যাচ হবে, কিন্তু সেই বুস্কেটস টাইপের ব্যাপার ঘটে। অর্থাৎ যাকে আমরা ম্যাচের মধ্যে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট ফেলতে দেখিনি, অথচ মানে কি বলবো যে ম্যাচের পেছনে মানে অ্যাসাসিন হিসেবে কাজ করে, সেরকম ভাবেই ভিটিনা কালকে ম্যাচে পারফরমেন্স দেয় এবং তার ফলে ম্যান অফ দ্য ম্যাচ সেই পায়। আচ্ছা, আর্সেনালের সেটআপ নিয়ে একটু আলোচনা করি। তো হ্যাঁ, তো আর্সেনালের প্রথমে যেটুকু বলা সেটা তো বললেই, পার্টের অভাব অবশ্যই আমরা দেখেছি। পিভট রোল যদি কোনো টিমে কেউ না প্লে করে, তো সেক্ষেত্রে অবশ্যই সেই টিমের ডিফেন্সেরও অনেক কিছু করতে হয় এবং মিডফিল্ডের অনেক কিছু করতে হয়, যেটা পুরো ম্যাচে 90 মিনিট ধরে করা পসিবল নয়। এবার তার সঙ্গে যদি তারা ট্রেল করে 1 গোলে, তো সেক্ষেত্রে তো আরোই পসিবল নয়। তো সেক্ষেত্রে এটা সবচেয়ে বড় একটা মানে কি বলবো ডিসঅ্যাডভান্টেজ দেখেছি আর্সেনালের ক্ষেত্রে। হ্যাঁ, তো আর যদি দেখি তো আর্সেনাল যেগুলো মানে আর্সেনালের অ্যাকচুয়ালি প্লে মেকিং করতেও খুব একটা সক্ষম হয়নি, কারণ যেহেতু এটা তো সেম কথা, যেহেতু পার্টে নেই, তো সেক্ষেত্রে যে প্লে মেকিং করা বা গেম তৈরি করা সেরকম ভাবে সেই জায়গায় পৌঁছতে পারাটাও কঠিন মিডফিল্ডারদের, কারণ তাদের বল রিকভারিও করতে হবে, তার সঙ্গে সঙ্গে আবার অ্যাটাকও করতে হবে। তো এই জিনিসটা কিন্তু আর্সেনাল খুব বাজেভাবে ফেস করেছে। এবং পিএসজির যে প্রেসিংয়ের যে কি বলবো প্যাটার্ন, সেটা কিন্তু আর্সেনাল মানে আর্টেটা খুব একটা ভালোভাবে ধরতে পারেনি, মানে ধরতে পারলেও এক্সিকিউট করতে পারেনি। অনেক রকমভাবে বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে তাদের ফাস্ট ট্রানজিশন, ফাস্ট পাসিং এবং দারুণ বল প্রগ্রেশন। তো এটা একটা বড় বিষয় যেটা আর্টেটা মানে ফেল হয়েছে এই বিষয়টা। এবং আরেকটা যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে চতুর্থ মিনিটে গোল খাওয়ার কারণে তাদের যে পুরো প্ল্যান সেটা পুরো ভেস্তে যায়, যে কারণে আর্সেনাল কিন্তু বাউন্স ব্যাক করতে পারেনি পুরো ম্যাচটাতে। মানে চেষ্টা করেছিল, খুব ভালোভাবে চেষ্টা করেছিল। ইনফ্যাক্ট পিএসজিরও বলা যায় 2খানা শট উডওয়ার্কে লাগে, যে কারণে হয়তো এই ম্যাচটার ফলাফল আরও অনেক কিছু হতে পারতো, বা আর্সেনালও কয়েকটা ভালো ভালো চান্স মিস করে, যেখানে আমরা দেখেছি ফলাফল অন্য কিছু হলেও হতে পারতো। কিন্তু স্টিল আর্সেনাল কিন্তু এই একটা গোল কনসিড করার জন্য নিজেদের প্ল্যান ভেস্তে যায় এবং স্বাভাবিকভাবেই তারা এগোতে পারেনি ম্যাচটায়। এবং অর্থাৎ 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 মানে কি বলবো যে ব্যাপারটা যে তারা হচ্ছে ফার্স্ট মিনিটে গোল খাওয়ার ফলে কি হয়, তাদের ফার্স্ট লেগটা সেকেন্ড লেগে টার্ন হয়ে যায়। মানে হচ্ছে সেকেন্ড লেগে কোনো টিম হয়তো পিছিয়ে থাকলে যেভাবে কি বলবো যে চেস করে নিজের গোলটাকে, মানে অ্যাকচুয়ালি যে লিডটা নেওয়ার আর কি সেরকম ব্যাপার ঘটে, যে ট্রিগার করে দেয় আর্সেনালকে সেই ফার্স্ট মিনিটে গোল খাওয়াটাই, ঠিক কি না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো এটাই একটা বলার বিষয়। আমরা বলি যে আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিফেন্সের কথাটা যেটা বলা সেটা হচ্ছে আর্সেনালকে আমরা বরাবরই দেখেছি, আমরা পুরো এবারের পুরো ইউরোপের মধ্যে হয়তো সবচেয়ে কম শট কনসিড করেছে। তো সেক্ষেত্রে আর্সেনালের ডিফেন্স কিন্তু যে খুব খারাপ করেছে তা নয়, খুব খারাপ করলে কিন্তু 1-0 বলে মাত্র পিএসজি জিততে পারতো না, তারা অনেক বেশি ব্যবধানে জিততো।
তো যে কারণে আর্সেনালের ডিফেন্স কিন্তু স্টিল দারুণ রেজিলেন্স দেখিয়েছে, দারুণ দারুণ খেলেছে বলা যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও পিএসজির একটা অ্যাটাক হয়তো বেরিয়ে গেছে কোনোভাবে, তো এটা একটা ভালো জিনিস আর্সেনালের দিক থেকে, পজিটিভ সাইন বলতে পারি। তো এটা সেকেন্ড লেগে কতটা কি ফলপ্রসূ হয় সেটা দেখার বিষয়, মাত্র 1-0 গোলের লিড যেহেতু, একদমই। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সেটাই আর কি, যেহেতু 1-0 গোলের লিড, সেটার জন্য হয়তো আর্সেনাল ওভারটার্ন করতেও পারে ব্যাপারটা, কিন্তু এটা মাথায় রাখতে হবে নেক্সট লেগ হচ্ছে পার্ক দেস প্রিন্সেসে, মানে হচ্ছে পিএসজির নিজের হোম গ্রাউন্ডে। পিএসজির আল্ট্রাস থাকবে পিএসজির হোম গ্রাউন্ডে, মোস্ট প্রবাবলি পিএসজি ছাড়া আর কোনো টিম ঢোকার মতো ক্ষমতা রাখে না, ঠিক কিনা? কারণ ওদের আল্ট্রাসদের যেরকম সাপোর্ট থাকে, তো সেটাই আর কি। আর্সেনাল হয়তো 1-0টা খুব একটা মানে কি বলবো যে কঠিন লিড মনে হচ্ছে না, কিন্তু এটা মনে রাখতে হবে যে নেক্সট লেগটা কিন্তু পিএসজি নিজের হোম গ্রাউন্ডে। তো দেখার যে আর্সেনাল সেটা ওভারটার্ন করতে পারে কিনা, আর্টেটা নিজের মানে কি বলবো যে ম্যানেজারিয়াল ব্রিলিয়ান্স সেটা দেখাতে পারে কিনা ওখানে। আচ্ছা, এর পাশাপাশি আমরা আর্সেনাল এবং পিএসজি ম্যাচের যে সাবস্টিটিউশন সেগুলো ঠিকঠাক কাজ করেছে কিনা সেটার উপর একবার নজর দিই। যে আর্সেনাল যে দুটো লেট কি বলবো যে সাবস্টিটিউশন করে, যেটা হচ্ছে আমার মতে যে ইথান নোয়ানেরি যে স্ট্রাইকারটা, সেই স্ট্রাইকার মানে কি বলবো যে এই অ্যাটাক বাড়ানো, এই জিনিসটা আরো আগে করা উচিত ছিল, যেটা নাকি 90 মিনিটসের মাথায় আর্টেটা করে। একদমই মানে অনেক লেট করে, এবং তার পাশাপাশি সেই সময় কিছু নেই, জাস্ট বলতে গেলে আরো নিজের টাইমটা ওয়েস্ট করা হচ্ছে, সেটা একটা ট্যাকটিক্স বলতে গেলে, তাই না? আচ্ছা, তার পাশাপাশি বেন হোয়াইটকে নামা 83 মিনিটসে, যেটাও লাভের লাভ তো কিছু হয়নি, অথচ ক্ষতিও কিছু হয়নি, যাই হোক তাতে সেটা কোনো ম্যাটার করছে না। আচ্ছা, সেখানে হচ্ছে আমরা পিএসজির ব্র্যাডলি বারকোলা, হ্যাঁ বারকোলা, তো বারকোলাকে দেখি 70 মিনিটসের মাথায় আসতে, এবং তার পাশাপাশি সে যথেষ্ট ভালো ইনফ্যাক্ট ফেলে। সে একটা ওপেন গোল মিস করে, যেটা কিনা একেবারে লেখা গোল ছিল, ঠিক কিনা? আর তার পাশাপাশি লুইস এনরিকে 76 মিনিটসের মাথায় গঞ্চালো র্যামোসকে নামায়, যেটা হচ্ছে একটা খুব ভালো একটা পারফরম্যান্স। দারুণ দারুণ একদম উডওয়ার্ক হিট করে, এবং ওয়ারেন জারে এমরিকে লাস্টে নামায়। হ্যাঁ, তো ঠিক আছে, তো এটাই পিএসজি হচ্ছে। সাবস্টিটিউট গুলো মোটামুটি আমরা যতদূর দেখেছি মোটামুটি যথেষ্ট ঠিকঠাক ভাবেই নামিয়েছে এবং ঠিকঠাক কাজও করেছে। সবচেয়ে বড় কথা টাইমে, যারা সাবস্টিটিউশন নামে তারা অবশ্যই তাদেরকেও টাইম দিতে হবে। তো সেই হিসাবে 70 মিনিট এবং 76 মিনিটে নামানোটা খুব যুক্তিসম্মত ব্যাপার আমরা দেখেছি। তো ঠিকই আছে সেই বিষয়ে। ঠিকই আছে। আচ্ছা, নেক্সট আমরা আজকে রাতের ম্যাচ, অর্থাৎ হচ্ছে বার্সেলোনা এবং ইন্টার মিলানের যে ম্যাচ, সেখানে একটু আলোচনা করি। তো তোর কি মনে হয় বার্সেলোনা আর ইন্টার মিলানের ম্যাচে মানে কি হতে চলেছে? মানে অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে বার্সার মানে এই ম্যাচটা কি ফায়ার ভার্সেস আইস, অর্থাৎ বার্সার অ্যাটাক ভার্সেস ইন্টারের ডিফেন্স, কাইন্ড অফ সেরকম ম্যাচ, তাই না? মানে একটা টিমের যেটা হচ্ছে কি বলবো যে বেনিফিট, সেটাও আরেকটা টিমেরও বেনিফিট, ঠিক কিনা? এক্স্যাক্টলি এটাই ব্যাপার। তো এই ম্যাচটা নিয়ে আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, আজকে আমরা গতকালের ম্যাচটা যেটা দেখেছি পিএসজি ভার্সেস আর্সেনাল, এটাও কিন্তু কাইন্ড অফ সেম টাইপেরই, কারণ আর্সেনালও লো ব্লক করে, পিএসজিও সেইভাবে অ্যাটাকের পর অ্যাটাক করে, এবং বার্সেলোনা ফ্লিকের স্ট্র্যাটেজিও আমরা তাই দেখেছি, তারা হাইলাইন খেলায় এবং তারাও দারুণ বল প্রেগ্রেশন করে এবং তার সঙ্গে সঙ্গে ফাস্ট খেলে, তো আমরা দেখেছি সেটা। তো ইন্টার মিলানের লো ব্লক ভাঙতে হলে প্রথম থেকেই মুহুর্মুহু আক্রমণ করতে হবে বার্সেলোনাকে, পরিষ্কার কথা। এবং যে কারণে যেহেতু বার্সেলোনার হোম ম্যাচ এটা, এবং তাদের ইন্টারের ডিফেন্স কিন্তু মানে এই মুহূর্তে যদি আমরা বলি পুরো ওয়ার্ল্ডে কিন্তু যথেষ্ট একটা ভালো পজিশনে আছে ইন্টারনেট ডিফেন্স যদি আমরা দেখি, কারণ তাদের কোচ কি যেন নাম, সিমিওনে ইনজাগি। হ্যাঁ, ইনজাগি। তো সে কিন্তু যথেষ্ট ভালো একটা ডিফেন্সিভ কোচ আমরা বলতে পারি, এবং দারুণভাবে লং বল দিয়ে বা কাউন্টার অ্যাটাক যেভাবেই করুক না কেন, তারা কিন্তু এই জিনিসটায় খুব পারদর্শী। এবং তাদের যদি আমরা যদি এবার দুটো টিমের যদি লাইন আপ হিসাবে দেখি, তো বার্সেলোনার আমরা যদি লাস্ট ম্যাচ হিসাবে দেখি রিয়েল মাদ্রিদের এগেনস্টে, যেটা কোপা ডেল রে জিতলো, তো বার্সেলোনা আই থিঙ্ক সেম লাইন আপই নামাবে, সেখানে কোনো সমস্যার বিষয় নয়। তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ওলমো হয়তো স্টার্ট করবে, এবং ওলমোকে স্টার্ট করাতে হবে এবং ওলমোকে ভালো খেলতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো ওলমো যদি ভালো খেলে, ব্যাপারটা হচ্ছে একটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে অ্যালেক্স বালদে আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে ব্যাক করবে, কিন্তু এখনো তো ব্যাক করেনি। তো সেখানে তার জায়গায় জেরার্ড মার্টিনই খেলবে, এবং সেটা আর কি, যদিও আমরা এল ক্লাসিকো দেখেছি জেরার্ড মার্টিনের পারফরমেন্স, সে যথেষ্ট ভালো করেছে, কিন্তু ইন্টারের এগেনস্টে কি হয়, ইন্টার এগেনস্টে শুধু ডিফেন্সটা ম্যাটার করছে না, এখানে অ্যাটাকে বিভিন্ন রকম পসিবিলিটিসও ক্রিয়েট করতে হবে, যেখানে কিনা মার্টিন এখন নিজেকে প্রুভ করতে পারেনি। তো সেখানে অ্যালেক্স বালদে থাকলে অনেক বেশি আমরা মানে কি বলবো শান্ত থাকতাম যে আমাদের লেফট উইং থেকেও ভালো অ্যাটাক করবে। একদমই।
ঠিক কিনা? তো সেটাই আর কি। এবং তার পাশাপাশি আমি ইন্টারের যে প্রেডিক্টেড লাইন আপ তোর কি মনে হয় সেগুলো কি কি থাকবে? প্রেডিক্টেড লাইন আপ বলতে ইন্টারের যদি আমরা দেখি তো ইন্টার কিন্তু লাস্ট 4 ম্যাচে জয় পায়নি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। লাস্ট হ্যাঁ, চার হ্যাঁ, হ্যাঁ, ম্যাচের একদমই। মধ্যে যেটা যদি দেখি আমরা, ইন্টার বলগনার কাছে হেরেছে, ইন্টার নিজেদের কোপা ইটালিয়াতে হেরেছে সেমিফাইনালে এসি মিলানের কাছে 3-0 গোলে সেকেন্ড লেগে, এবং তার সঙ্গে সঙ্গে রোমার কাছেও কিন্তু 1-0 গোলে হেরেছে। তো আর এবং তার আগে ইউসিএল এর লাস্ট ম্যাচে 2-2 ড্র করেছিল বায়ার্ন মিউনিখের সাথে। তো এই যে লাস্ট 4টে ম্যাচ ইন্টার খেলেছে, তাতে কিন্তু ইন্টার খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। তো যে কারণে হুম, হুম, হুম। ইন্টারের ডিফেন্স লাইন আপও কিন্তু আমরা খুব একটা মানে কনসিস্টেন্ট দেখিনি। কারণ একবার বাস্তনি খেলেছে, একবার বাস্তনি খেলেনি, একবার আগস্ট খেলেছে, তার সঙ্গে আসেরবি খেলেছে। তো কন্টিনিউ চেঞ্জ হতে থেকেছে তাদের ডিফেন্সের লাইনে। হুম, হুম, হুম। 3 ডিফেন্ডারই খেলায় যতদূর আমরা দেখেছি ইন্টার। তো তিন হুম, হুম, হুম। ডিফেন্ডারের মধ্যে কিন্তু কনস্ট্যান্ট চেঞ্জ আমরা দেখেছি, কোনোভাবেই একই ডিফেন্স লাইন আপ কিন্তু আমরা প্রত্যেকবার দেখিনি। তো এই ম্যাচে যদি আমরা দেখি তো আই থিঙ্ক আসেরবি, বাস্তনি এবং বিশেকই খেলতে পারে যতদূর মনে হয়। এবং যেটা বলছিল অনেকে যে ডিমার্কো হয়তো ইয়ামালের এগেনস্টে মানে ইয়ামালের ফ্ল্যাঙ্কে হয়তো নাও খেলতে পারে একটু ডিফেন্সিভের হুম, জন্য, হুম, ডিফেন্স ঠিক করার জন্য। কিন্তু আমার যতদূর মনে হয় ডিমার্কোকেই খেলাবে, এবং তার সঙ্গে সঙ্গে আহ, ওদিকে ডামফ্রাইজ হয়তো রাইট রাইট মিড হিসাবে বা রাইট ব্যাক রাইট মিড যাই বলো না কেন সেটা হিসাবে খেলবে। তো বাকি তো মিডফিল্ড তাদের মোটামুটি ঠিকই থাকে। আহ, বারেলা, চালনংলু মনে হয় না মাকিতারিয়ান খেলবে। তো যাই হোক, যা খেলতেও পারে বলা যায় না, কারণ লাস্ট 2 ম্যাচে কিন্তু আমি সেভাবে দেখিনি। এটা হচ্ছে ব্যাপার। হুম। তো আর ওপরে আচ্ছা, লাউতারো আমরা আর একটা থুরাম। জিনিস বলা উচিত যে এখানে সে দুটো টিমই লাস্ট 4 ম্যাচ মানে অনেকগুলো ম্যাচ খেলেছে, যার কারণ হচ্ছে বিশেষ করে বার্সেলোনা ম্যাচটা আমরা জানি যে পরশু দিনই তার আগের দিনই ম্যাচ হয়েছে। তো দুটো টিমই যথেষ্ট ফ্যাটিগের কি বলবো শিকার। এবং তার পাশাপাশি এটা মনে রাখতে হবে বার্সেলোনায় হয়তো ফ্যাটিকটা হিট নাও করতে পারে, কারণ হচ্ছে এখানে সবাই ইয়াংস্টার। সেখানে ইন্টার মিলানের ওয়ান অফ মানে কি বলবো মোস্ট অফ দ্য প্লেয়ার্স হচ্ছে কি বলবো যে ভেটারেন, এজড প্লেয়ার, তাই না? তারা ভেটারেন। হচ্ছে একদমই একদমই। তো সেখানে ইন্টার এতটা ট্রাভেল করেছে, এখানে কিভাবে পারফরমেন্স দেবে জানি না। এবং দুটো টিমই আশা করছি ভালো খেলবে। তো আর আরেকটা জিনিস বলার ব্যাপার সেটা হচ্ছে কি বলবো যে বার্সেলোনা আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে সেট পিস এবং বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে সেট পিস থেকে অর্থাৎ ফ্রি কিক থেকে অনেক গোল খাচ্ছে। তো সেটাও কিন্তু ইন্টার বা তাদের কোচ ইনজাগি কিন্তু একেবারে মানে কি বলবো মানে নজরআন্দাজ করবে এরম ব্যাপার না, তারাও কিন্তু সেটার উপর ফোকাস রাখছে। তো বার্সেলোনাকে সেদিকেও নিজেটা মানে কি বলবো যে স্ট্রং করতে হবে, স্ট্রেংথ বাড়াতে হবে। এবং তার পাশাপাশি তোর মনে হয় কি যে বার্সেলোনা ফার্স্ট লেগে মানে কি হবে স্কোর? স্কোর আই থিঙ্ক মানে আমার তো মনে হয় ম্যাচটা টাইট হবে। তো এবার ম্যাচটা টাইট হলে আচ্ছা। এবার স্কোর লাইন বেশির দিক থেকে টাইট হবে না কমের দিক থেকে টাইট হবে সেটা বলা মুশকিল। কিন্তু যতদূর মনে হয় 1 গোল বা 2 গোলের ব্যবধানই হয়তো থাকবে খুব বেশি হলে। তো এটাই হচ্ছে ব্যাপার। যেহেতু দুটো হ্যাঁ, টিমই ফ্যাটিগের দুটো শিকার হ্যাঁ এবং হ্যাঁ তাদের ওটাই মধ্যে ব্যাপার। অত হ্যাঁ। একদমই তাই সেইটাই হচ্ছে মেন কারণ যে স্কোর লাইন হয়তো অত হিউজ কিছু নাও হতে পারে এবার, অথবা যদি শুরু হয় দুটো টিমই ডিফেন্স করতে পারবে না এরকমও হতে পারে, ঠিক হ্যাঁ, কি না? এক্স্যাক্টলি দুরকম পসিবিলিটি আছে, যাক, কিন্তু ক্লোজ গেম হবে, এই হচ্ছে ব্যাপার। একদম। তো যাই হোক, এই ছিল আমাদের দুটো ম্যাচ নিয়ে অ্যানালাইসিস। ওয়েল, that's it for today. Let us know if you liked our video. Please leave a comment down below about what your opinions are. Please like, share, and subscribe to Match Points. Thank you for watching.